সুপ্রিয় দর্শক, সর্বশেষ আপডেট বাংলা নিউজে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনামের পর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব পর্দার আড়ালে অন্য খেলা। আওয়ামী লীগ নিয়ে প্রবল চাপে ইউনূস, আতঙ্কে ডুবছে সেনাবাহিনী। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ৯৮% রাজনৈতিক হত্যা, ইউনূস সরকারের মিথ্যা যখন লাশের চেয়েও সস্তা। ইউনূসের এই মিথ্যাচারের জবাব দেবে দেশবাসী, চাঞ্চল্যকর তথ্য দিয়ে যা জানালো শেখ হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব সিলেটে সেনা অভিযানে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের 2 নেতা আটক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব লক্ষ্মীপুরে জামাতের নেতা কর্মীদের উপর হামলা করলো বিএনপি, আহত অন্তত 10। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ইসলামী আন্দোলনের অনুপস্থিতিতেই জোটের আসন বন্টনের ঘোষণা দিল 11 দলীয় জোট। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হাতে 1 মাসও আর নেই, বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন আগামী 12ই ফেব্রুয়ারি। অন্তর্বর্তী সরকার প্রধান এবং নির্বাচন কমিশন ঘোষণা অনুসারে ওই দিন ভোট হওয়ার কথা। মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে আসেন 2 প্রাক্তন মার্কিন কূটনৈতিক, আলবার্ট গম্বিস ও মর্টান। তারা অন্তর্বর্তী সরকার প্রধানের সঙ্গে দেখা করতে তার সরকারি বাসভবন যমুনায় গিয়েছিলেন। মূলত আওয়ামী লীগের ব্যাপারে ইউনূস সরকারের সর্বশেষ অবস্থান কি সেটা জানার জন্য তাদের যমুনা ভবনে যাওয়া। বৈঠক হয় 1 ঘন্টা। বৈঠকে প্রধান উপদেষ্টা সফররত কূটনৈতিকরা আসন্ন নির্বাচন, জুলাই গণ অভ্যুত্থান ও এর পরবর্তী পরিস্থিতি, তরুণ আন্দোলনকারীদের উত্থান, জুলাই সনদ, গণভোট ও নির্বাচনকে লক্ষ্য করে ছড়ানো ভুয়া খবর, রোহিঙ্গা সংকট এবং জুলাই পরবর্তী বাংলাদেশ প্রেক্ষাপটে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন এর সম্ভাবনা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। ইউনূস তাদের বলেন, গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই, তাই রাজনীতিতে তাদের ফেরাতে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন প্রক্রিয়া এই মুহূর্তে সম্ভব নয়। প্রশ্ন কিন্তু অন্য জায়গায়। ভোটের দিন পুলিশ আইন শৃঙ্খলা রক্ষা করতে পারবে তো? পুলিশের একটি মহল চাইছে তারা তাদের আগের কালিমালিপ্ত ভাবমূর্তি কাটিয়ে উঠতে, কিন্তু ভোটের দিন তারা স্বাধীনভাবে কাজ করতে পারবে কিনা তা নিয়ে বাহিনীর মধ্যে এক ধরনের ভীতি তৈরি হয়েছে। জনমনে আতঙ্ক রয়েছে। প্রশ্ন উঠছে, পুলিশ কি নিরপেক্ষভাবে তাদের ভূমিকা পালন করতে পারবে? পুলিশের শীর্ষ কর্মকর্তাদের আশঙ্কা, মাঠ পর্যায়ে রাজনৈতিক ও অন্যান্য চাপের কারণে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন বাধাগ্রস্ত হতে পারে। সে কারণে নির্বাচনের দিন আইন অনুযায়ী স্বাধীনভাবে দায়িত্ব পালনে সরকার থেকে তারা নিশ্চয়তা চাইছে। এদিকে রানা প্রতাপ বৈরাগীর মাথায় 7টা গুলি করা হয়েছিল। 7টা। একজন মানুষকে মারতে 7টা গুলির দরকার হয় না। এটা নিশ্চিহ্ন করার জন্য করা হয়, যাতে বেঁচে থাকার কোনো সম্ভাবনাই না থাকে। অবসরপ্রাপ্ত শিক্ষকের ছেলে, নিজে ব্যবসায়ী, কারোর সাথে কোনো শত্রুতা নেই, কিন্তু তার অপরাধ ছিল একটাই, তিনি হিন্দু। আর এই একটা পরিচয় যথেষ্ট মোহাম্মদ ইউনূসের অবৈধ শাসনামলে মৃত্যুদণ্ড পাওয়ার জন্য। খোকন চন্দ্র দাসকে শুধু কুপিয়ে মারা হয়নি, তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। পুলিশ বলছে ছিনতাইয়ের ঘটনা। তার বাবা যে প্রশ্ন তুলছেন সেটাই আসল প্রশ্ন। ছিনতাই করতে গেলে টাকা নিয়ে পালিয়ে যায় মানুষ, কিন্তু একজন মানুষকে জীবন্ত পুড়িয়ে মারার পেছনে যে মানসিকতা লাগে সেটা ছিনতাইকারী থাকে না, সেটা তাকে ধর্মীয় উন্মাদদের, যারা একজন মানুষকে তার বিশ্বাসের জন্য শাস্তি দিয়েছে। মোহাম্মদ ইউনূস গরিবদের ব্যাংকার হিসেবে খ্যাতি পেয়েছিলেন, নোবেল পুরস্কার পেয়েছিলেন, কিন্তু এখন তার পরিচয় হবে একজন অবৈধ শাসক হিসেবে, যার আমলে সংখ্যালঘু নিধন চলছে। ইতিহাস তাকে মনে রাখবে সেই মানুষ হিসেবে যে ক্ষমতার লোভে যুদ্ধ অপরাধীদের সাথে হাত মিলিয়েছিল, যে নিজের উচ্চাভিলাষের জন্য সংখ্যালঘুদের রক্তে হাত রাঙিয়েছিল। প্রশ্ন হলো, এর শেষ কোথায়? কতজনকে আরো মরতে হবে? কতগুলো বাড়ি আরো পুড়বে? কতগুলো মন্দির আরো ভাঙ্গা হবে? একজন নারীকে আরো ধর্ষণ করা হবে? উত্তর হলো, যতদিন এই অবৈধ সরকার ক্ষমতায় থাকবে ততদিন এই সহিংসতা চলবে, কারণ এই সহিংসতা সরকারের অস্তিত্বের অংশ। জামাত ছাড়া ইউনূস ক্ষমতায় থাকতে পারবে না। এদিকে সিলেটে অভিযান চালিয়ে জেলা বিএনপি ও মহানগর স্বেচ্ছাসেবক দলের 2 নেতাকে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার ভোররাতে সিলেট নগরীর 2টি ভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মানিক এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ সেলিম মিয়া।
আনোয়ার হোসেন মানিককে তার নিজ বাসা থেকে এবং মোহাম্মদ সেলিম মিয়াকে সিলেট নগরীর পীর মহল্লা এলাকার বাসা থেকে আটক করা হয়। পরে তাদেরকে মহানগর পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী। বিষয়টি নিশ্চিত করেছে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, সেনাবাহিনীর একটি দল দুটি স্থানে অভিযান পরিচালনা করে 2 জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। আমরা তাদের থানায় নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছি। তাদের কাছ থেকে কিছু সামগ্রী উদ্ধার করা হয়েছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে। এদিকে লক্ষ্মীপুরে নির্বাচনী প্রচারণাকালে জামাত নেতাকর্মীদের উপর হামলা চালায় বিএনপির সন্ত্রাসীরা। এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হন। বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার চরশাহী ইউনিয়নের 7 নং ওয়ার্ড বটগাছতলা এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে রাতে অতিরিক্ত পুলিশ সুপার হুসাইন মোহাম্মদ রায়হান কাজেমি সদর হাসপাতালে গিয়ে আহত সহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। এ সময় বিএনপি জামাতের নেতাকর্মীরা হাসপাতালে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। হাসপাতাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলার অভিযোগ এনে পরে রাত 8:30টার দিকে জামাত নেতাকর্মীদের শহরে মিছিল করেছেন। এতে 2 শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করে। তবে এ ঘটনার জামাত ও বিএনপি নেতারা একে অপরকে দোষারোপ করে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে জামাতে ইসলামী বাংলাদেশ খেলাফত মজলিস সহ 11 দলের সমন্বয়ে গঠিত 11 দলীয় নির্বাচনী ঐক্য। যদিও এই ঐক্যের অন্যতম শরিক ইসলামী আন্দোলন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিল না। এছাড়া বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি জোটে থাকলেও তাদের আসন এখনও নির্ধারণ করা যায়নি বলেও জানা হয়েছে। রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বা আইডিইবি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে 11 দলীয় নির্বাচনী ঐক্যের আসন বন্টনের ঘোষণা দেন জামাতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি জানান, জামাতে ইসলামী 179, জাতীয় নাগরিক পার্টি 30, বাংলাদেশ খেলাফত মজলিস 20, খেলাফত মজলিস 10, এলডিপি 7, আমার বাংলাদেশ পার্টি 3, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি 2 এবং বাংলাদেশ নিজামে ইসলাম 2টি আসন নির্বাচন করবে। এই ঘোষণা অনুযায়ী 11 দলীয় ঐক্য থাকা দলগুলোর মধ্যে 253 আসন সমঝোতা হয়েছে। বাকি আসনগুলোর বিষয়ে পরবর্তী জানানো হবে বলে উল্লেখ করেন মিস্টার তাহের।